আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমাদের এলাকায় আবহাওয়া একটু বৈরী। তো বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ ছিল না সন্ধ্যা থেকে, মাত্র এসেছে। আবার কখন চলে যায় বলা যায় না। সো এজন্য আগেভাগেই ক্লাসটা নিয়ে নিই। যারা এই মুহূর্তে জয়েন করতে পারবে না, পরবর্তীতে অন্তত ভিডিও দেখে নিতে পারবে। আদারওয়াইজ একটা ডে নষ্ট হয়ে গেলে দেখা যায় যে ওই ক্লাসটা পিছায় যায়। সো অন্যান্য বিপদ আপদ তো থাকেই। যেহেতু বিদ্যুৎ এখন আছে, আমরা ক্লাসটা করে ফেলি। আর রেকর্ড থাকছে, যারা জয়েন করতে পারলো না তারা পরবর্তীতে রেকর্ড দেখে নেবে। হুট করে যদি কেটে যায় তাহলে ধরে নেবেন যে বিদ্যুৎ চলে গেছে, এমনটা। হুট করে কেটে যাওয়ার আগে আমি টের পাবো ইউপিএসে একটু হলেও চার্জ আছে, সমস্যা নেই। ওকে, তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আর কথা শুনতে পাচ্ছেন। আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 9। তো আমরা ফার্স্ট থেকে যদি একটু সামারাইজ করে আসি, ট্রেড শেখার জন্য যতটুকু প্রয়োজন আমরা তার মধ্যে কতটুকু শিখতে পেরেছি। ফার্স্ট, অ্যাকাউন্ট ওপেনিং, কোন টাইপের অ্যাকাউন্টে কি হয় এসব জানা প্রয়োজন। 1 নম্বর ক্লাসে জেনেছি। 2 নম্বর ক্লাসে ক্যান্ডেল অ্যালগো সম্পর্কে জেনেছি, অর্থাৎ ফুললি ক্যান্ডেল সম্পর্কে। 3, এটাতে এসে আমরা এসএনআর ড্রয়িং করা শিখেছি এবং এসএনআর স্ট্র্যাটেজির মাধ্যমে ক্যান্ডেল ইনগালফিং ধরে কিভাবে এন্ট্রি নিতে হয় বা অন্যান্য ক্যান্ডেল ধরে এসএনআরের সাথে কিভাবে অ্যাকুমুলেট করে থিঙ্কিং করে এন্ট্রি নেওয়া যায় সেটা শিখেছি। 4 নম্বর ক্লাসে আমরা মার্কেটের স্ট্রাকচার শিখেছি। মার্কেটের স্ট্রাকচারের যে ফর্মুলা সেটা হচ্ছে হায়ার হাই হায়ার লো ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, ইকুয়েল ইকুয়েস ইত্যাদি। তারপরে এসে আমরা 5 নম্বর ক্লাসে অর্ডার ব্লক শিখেছি এবং অর্ডার ব্লক, মার্কেটের স্ট্রাকচার, এসএনআর এইসবকে কনফ্লুয়েন্স করে এই 4টা জিনিসকে, অর্থাৎ মার্কেট যেটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস, এই টেকনিক্যাল অ্যানালাইসিসকে কনফ্লুয়েন্স করে কিভাবে ট্রেড নিতে হয় সেটা শিখেছি। 6 নম্বর ক্লাসে এসে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা আসলে স্পট ট্রেডিং করব নাকি ফিউচার করব। আমরা যে কোনোটাই করতে পারি, যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে আমরা যে কোনোই করতে পারি, বাট ওখানে একটা ধারণা দেওয়া হয়েছে। আর তারপরে যেটা হলো 7 নম্বর ক্লাসে এসে আমরা অর্ডার ব্লকের অ্যাডভান্স স্ট্র্যাটেজি শিখেছি, অর্থাৎ অর্ডার ব্লকের রিটেস্ট এন্ট্রি কীভাবে নিতে হয় সেটা শিখেছি। এবং শর্ট অর্ডার ব্লক থেকে যে ছোটো ছোটো কিছু অর্ডার ব্লক তৈরি হয়, এগুলো ভ্যানিশ হয়ে যায়। তো শর্ট অর্ডার ব্লক আর লং অর্ডার ব্লক, সেগুলো কি এই জিনিস সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। এবং রিটেস্ট এন্ট্রির যে পেন্ডিং এন্ট্রি নিতে হয় সে সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। 8 নম্বর ক্লাসে যে আমরা টোটালি চার্ট প্যাটার্ন সম্পর্কে ধারণা নিয়েছি এবং চার্ট প্যাটার্নের মধ্যে অর্ডার ব্লক এবং ক্যান্ডেল বিদ্যমান থাকে, তার সাথে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ওর ভিতরে অ্যাকুমুলেট থাকে, সবগুলোকে মিলে একটা চার্ট প্যাটার্ন ধরে কিভাবে ট্রেড নেওয়া যায় এবং চার্ট প্যাটার্ন তৈরি হওয়ার আগেই প্রি অ্যাডভান্স পেন্ডিং এন্ট্রি কীভাবে রেডি করে রাখা যায় এই সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। তো অলরেডি আমরা ইন্ডিকেটর ইউজ করার জন্য আমরা 2টা ইন্ডিকেটর পেয়েছি। যে 2টা ইন্ডিকেটর হচ্ছে আমাদের শর্ট অর্ডার ব্লক দেখায় আর একটা হচ্ছে আমাদের লং অর্ডার ব্লক দেখায়। তো যদি আমরা একটু পাইন কোড ফোল্ডারে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাতে লং অর্ডার ব্লক পুরোটা মার্কেটের স্ট্রাকচার দেখায়, আর এটাতে আমাদের শর্ট অর্ডার ব্লক অর্থাৎ 5 মিনিটের অর্ডার ব্লকগুলোকে দেখায়। আর তারপরে আমরা আরেকটা পেয়েছি, সেটা হচ্ছে 3 in 1। 3 in 1-এর মধ্যে কি দেখায়, এটাতে টোটালি অর্ডার ব্লক দেখায়, মার্কেট কখন, অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্টটাকে দেখায়, মার্কেটের স্ট্রাকচারটাকে দেখায় এবং আমাদেরকে লাইনিং রিগার্শন দেখায়, এর সাথে এন্ট্রি টিপি এসএল পজিশনটা দেখায়। তো আমরা ফুললি দেখা গেল যে আলাদা আলাদাভাবে সেট আপ করতে গেলে ঝামেলা হয়, একটা ফ্রি অ্যাকাউন্টে 2টার বেশি ইন্ডিকেটর সেট আপ করা যায় না, এই জন্য এটাকে 3 in 1 করে দেওয়া আছে। ঠিক আছে, তো মোটামুটি এ পর্যন্ত যদি আমরা একটু পরিস্থিতি দেখার চেষ্টা করি গত ক্লাসের পরে। তো গত ক্লাসে মোটামুটি হোমওয়ার্ক সহ অ্যাক্টিভ ছিল, অর্থাৎ ক্লাস করতেছে এমন না, যারা হোমওয়ার্ক করতেছে তাদেরকে আমি অ্যাক্টিভ বলছি। তো অ্যাক্টিভ স্টুডেন্টের মধ্যে ওনার নাম ছিল মিস্টার সৌরভ, মিস্টার গোলাম মোস্তফা, মিস্টার ঘোষ, মিস্টার নাদিম এবং ওমর ফারুক। 1 2 3 4 5 জন মোটামুটি অ্যাক্টিভ ছিল। আজকে সবুজ বসাক উনি অর্ডার ব্লকে একবার টাচ করলে, আচ্ছা এগুলোর অ্যান্সার আরেকজন দিয়ে দিছে, সো এগুলো আমি আর পড়লাম না, এগুলোর অ্যান্সার গোলাম মোস্তফা সাহেব দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে আমি আর পড়লাম না। তারপর হচ্ছে ওমর ফারুক, উনি পেন্ডিং এন্ট্রি দেখাইছে।
হ্যাঁ, গুড, ঠিক আছে, সুন্দর। সবুজ বাসা গুনি ঠিক আছে, এন্ট্রি টিপি, গুড, ঠিক আছে, গুড স্ট্রাকচার, মাশাআল্লাহ, সুন্দর, কাভান হেডেড, গুড, সুন্দর, ঠিক আছে, সবাই পারতেছে, গুড, খুবই সুন্দর হচ্ছে, হ্যাঁ, নাইস, 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 খুব সুন্দর। এই যে প্র্যাকটিসে যেভাবে হচ্ছে না, ঠিক এইভাবে যদি ট্রেড করার আগে আপনারা এইভাবে থিঙ্কিং করে ট্রেড নেওয়ার চেষ্টা করেন, তাহলে এনাফ। বাইনারি ট্রেড যারা করে তাদের ক্ষেত্রে টুকটাক টুকটাক করে অনেকগুলো ট্রেড করতে হয়, এই জন্য তারা বলে যে ইমোশন কন্ট্রোলের সমস্যা, এই সেই অমুক তমুক বহুত ঝামেলা থাকে, ঠিক আছে। বাট এটার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ঝামেলা নেই, একদম ঠান্ডা মাথায় রিল্যাক্স মুডে বসতে হবে, রিল্যাক্স মুডে বসে, হ্যাঁ, আপনি আস্তে 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 অ্যানালাইসিস করে করতে হবে। আর এই রিল্যাক্স হওয়াটাই কঠিন, ট্রেড করতে যে রিল্যাক্স হওয়াটা খুব কঠিন, আমরা ওই সময়টাতে মানসিকভাবে অটোমেটিক্যালি উত্তেজিত হয়ে যাই। সো এইটা হইতে গেলেই তখন আমাদের অ্যানালাইসিস আর থাকে না, শেষ করে যখন আমাদের দেখা যায় যে লুজার হয়ে যায়, তারপরে আমাদের মনে হয় ইসরে আমি তো কোনো কিছু চিন্তা না করেই ট্রেড নিয়েছিলাম, কেন নিয়েছি। সো এটা যেন না হয়। তো এই শেখাটা খুবই সহজ, কিন্তু এই প্রয়োগ করাটা খুব কঠিন হয়ে যায়। তো এই প্রয়োগটাকে কন্ট্রোলে নিয়ে আসা আরও কঠিন হয়ে যায়। এটাকে কন্ট্রোলে নিয়ে আসা সহজ যদি কিছু মাধ্যম আমি সংক্ষেপে 1-2 মিনিটের মধ্যে বলার চেষ্টা করি, আমি আমার ক্ষেত্রে কিভাবে কন্ট্রোল করেছিলাম। তো প্রথমত সবার আগে যেটা ছিল, আমি যেহেতু প্রথমত অপশন ট্রেডার ছিলাম, তো সেক্ষেত্রে অপশনে আমার ইমোশন কন্ট্রোলটা ভালোভাবে ছিল। আর তার পরবর্তীতে যখন আমি এই মার্কেটে আসলাম, এই মার্কেটে আসার পরে আমার যেটা হলো যে প্রথমত আমি যখন এন্ট্রি নিতাম আমারও এরকম ভুল হইতো, যে এন্ট্রি নেওয়ার পরে মনে হয়েছে যে এটা ভুল হয়ে গেছে, তো যাই হোক যদি একটু স্টপ লস থেকে একটু কাছাকাছি আসে টিপির দিকে, তাহলে আমি ক্লোজ করে দিয়ে কোনো মতে ছেড়ে দে মা কেঁদে বাসি, এরকম ব্যাপারটা। তো আস্তে আস্তে এটাকে কন্ট্রোল করলাম কিভাবে, যে কুল থাকা যায় কেমন করে। প্রথমত আগে মার্কেটে বসি, আধা ঘন্টা মার্কেট দেখি, তারপরে অনেকগুলো এন্ট্রি আসে, দেখা যায় 1-2টা এন্ট্রি আসে, কিন্তু এন্ট্রিগুলো আমি নেই না, এরকম মার্ক করে বসে থাকি, যে এই মার্ক এখান থেকে এন্ট্রি হবে, নিয়ে আমি বসে থাকি, দেখি হয় কি না, একটা হইলো, দুইটা হইলো, এইভাবে 3টা-4টা এন্ট্রি ছেড়ে দিই, যে কি হয় দেখি। 3টা-4টা এন্ট্রি ছেড়ে দিতে দিতে একটা সময় যে তখন আমার একটা কনফিডেন্স চলে আসে, ঠিক আছে এইবার নিব। সো এই যেমন রেডি মার্কেটে এটা খুঁজে বের করা খুবই সহজ হচ্ছে, কিন্তু আপকামিং মার্কেটে খুঁজে বের করা কিন্তু খুব কঠিন, ঠিক আছে। আপকামিং মার্কেটে খুঁজে বের করাটা খুবই কঠিন। তো সেক্ষেত্রে আপকামিং মার্কেটে খুঁজে বের করতে হলে আবার আপনাদেরকে যেটা করতে হবে, ওইভাবে বসতে হবে মার্কেটে, বসে এবার রেডি মার্কেটে যেমন খুঁজে বের করছেন, আপকামিং মার্কেটে খুঁজে বের করার চেষ্টা করতে হবে, তাহলে আস্তে 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 এটা হাঁটতে চলে আসবে, ঠিক আছে। আর সর্বপ্রথম যেটা মেইন ফ্যাক্ট হইতেছে, এই মার্কেটে আসার পরে যারা নতুন, প্রথমত তারা কোনো অ্যাডভাইস বা পরামর্শ শুনতেই চায় না, তারা শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে ঝুঁকে। সর্বপ্রথম কথা হচ্ছে যে টুলসের দিকে ঝোঁকে, যে একটা টুলস বা একটা স্ট্র্যাটেজি। হুম, সবসময় দেখবেন যে গুগলে, ইউটিউবে এগুলো সার্চ করে যে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি, ইউটিউব, গুগল, ফেসবুক যেখানেই আপনি যান না কেন, সুন্দর জিনিস ছাড়া খারাপ জিনিস পাবেন না। আমার 10টা ছবি তুলে যেই ছবিটা সুন্দর হবে ওইটা আমি ফেসবুকে আপলোড করব, আমি 10টা ভিডিও রেকর্ড করব, এরকম করে ভিডিও রেকর্ড করে যেই রেকর্ডটাতে আমার দেখা যাবে যে উইন রেশিও বেশি হয়েছে, ওইটা আমি ইউটিউবে দিব, দিয়ে বলবো যে এই যে দেখেন এত সুন্দর। হুম, আবার এডিটিংয়ের কারিশমা এগুলো তো আছে, যারা ভালো এডিটিং পারে দেখবেন যে সুন্দর করে এদিক দিয়ে স্লাইড আসতেছে, ওদিক দিয়ে আসতেছে, এই আসতেছে, সেই আসতেছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ব্যাপারগুলো আরও কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে এই স্ট্র্যাটেজি যদি ইউটিউবে কোথাও খুঁজেন বা এরকম দেখেন, ওইভাবে দেখে কিন্তু হবে না। সর্বপ্রথম নতুনদের উচিত পরামর্শ গ্রহণ করা। পরামর্শের ম্যাটারটা কেমন, যে কেস স্টাডি করা, কেস স্টাডি করলে আপনি ওখানে রিয়েল জিনিসটা পাবেন। এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার কি কখনো লস হয় না, আমার কিন্তু লস হয়, কিন্তু আমি লাভে লসে অ্যাভারেজে প্রফিটে থাকি, লাভ করি লস করি অ্যাভারেজে প্রফিটে থাকি, এই অ্যাভারেজ প্রফিট দিয়ে থাকাটাই হচ্ছে ট্রেডার। কিন্তু যারা দেখাইতেছে যে আমার খালি লাভই হইতেছে লাভই হইতেছে, লস নাই, ওর মধ্যে ভেজাল আছে। কারণ এটা এমন একটা মার্কেট, এখানে আপনার এই ফিক্সড বলতে কোনো জিনিস নেই, কারণ এটাকে কেউ নিয়ন্ত্রণ করতেছে না।
এটাকে কি হচ্ছে যে এই ক্রেতা এবং বিক্রেতা বাই এবং সেলের মধ্যে যেদিকে যাচ্ছে, তো এটা বোঝা খুবই কঠিন হয়ে যায়। তো কয়েকদিন আগে আমার এক স্টুডেন্ট কোশ্চেন করছে যে স্যার আসলে এই মার্কেট তো এরকম করতে পারে। আমি এই কথাটা হয়তো বা আপনারা অনেকেই শুনবেন, পরবর্তীতে হঠাৎ করে ভয় লাগবে, এই জন্য আমি আগেই বলে দিই। সে আমাকে আস্কিং করলো যে স্যার মার্কেট কি এরকম করতে পারে যে মনে করেন যে আমি এখানে $1000 একটা সেল ট্রেড নিয়েছি। এখন যারা এই ব্রোকারের মালিক তারা তো দেখতে পাচ্ছে, সে এখানে আমার বিপরীতে তার টাকা তো তাই থাকলো, সে $2000 এখানে একটা ট্রেড নিয়ে নিল, বাই নিয়ে মার্কেটকে আপে নিয়ে গেল। হুম। তো এটা কি করা সম্ভব? আমি বললাম যে হ্যাঁ সম্ভব। তাহলে তো এখানে প্রফিট করবো কেমনে? তো ঘটনাটা আমি একটু খুলে বলি। এখানে বিভিন্ন ধরনের কাহিনী আছে। একটা হলো সর্বপ্রথম রেগুলেটেড ব্রোকার। রেগুলেটেড ব্রোকার যে কিনা রুলস মেনে চলে, অর্থাৎ এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট আমি বলি। রেগুলেটেড ব্রোকার এটা হচ্ছে forex.com আর এটা হলো ব্রোকার, ঠিক আছে? তো আমি যখন একটা এখানে ট্রেড প্লেস করি, এইটা হলো যে এই ব্রোকারে করি, আর ব্রোকার আবার forex.com এর চার্টটাকে শো করে, ঠিক আছে? এই সেম চার্ট নিয়ে অ্যানালিসিস করতেছে ট্রেডিং ভিউ, ইনভেস্টিং.com, তারপরে গো চার্ট, এরকম অনেক অর্গানাইজেশন করতেছে। তো এখন মনে করেন যে আমি তো ট্রেড প্লেস করছি হচ্ছে এই ব্রোকারে, এখন ব্রোকার যদি এখান থেকে ঘুরায় দেয় তাহলে সবার চার্ট ঘুরাইতে হবে, অর্থাৎ এই ট্রেডিং ভিউতে যে চার্ট শো হচ্ছে, এই যে forex.com-এ যে চার্ট শো হচ্ছে, এই আপনার গো চার্টে যে চার্ট শো হচ্ছে, সবার চার্ট ঘুরাইতে হবে। সবার চার্ট ঘুরাইতে হলে সবার চার্ট আসতেছে forex.com থেকে, ঠিক আছে, মেইন সার্ভার থেকে। তো সেক্ষেত্রে এই চার্টকে ঘুরাইতে হবে। তো ব্রোকার কি হয়, এই রেগুলেটেড ব্রোকার রেগুলেটেড মার্কেটে এগুলোকে ঘুরাই দিতে পারে না, এগুলোকে ঘুরে দিতে পারে না। কিন্তু ঘুরে দিতে পারে কখন? যখন কিনা ওটিসি মার্কেট চলে। ওটিসি মার্কেট কি? ওভার দ্য কাউন্টার মার্কেট। এই ওভার দ্য কাউন্টার মার্কেট যখন চলে, ওটিসি মার্কেট মিনিং এই যে অ্যান ওভার দ্য কাউন্টার মার্কেট। হ্যাঁ, এইটা কি? এই ওটিসি মার্কেটটা হচ্ছে, থিওরিক্যালি না বলি, আমি সংক্ষেপে বলি মুখে মুখে, সেটা তো ওটিসি মার্কেট হচ্ছে সেই দিন যেদিন মার্কেট বন্ধ। মনে করেন শনি এবং রবিবার মার্কেট বন্ধ। তো শনিবার রবিবার যখন মার্কেট বন্ধ, ঠিক ওই মুহূর্তটাতে কি করতেছে, ব্রোকার নিজস্ব একটা চার্ট শো করতেছে। তো আমি যে এই ড্রয়িং করে দেখালাম এভাবে, যে এটা ব্রোকার, এটা হচ্ছে মেইন চার্ট প্রোভাইডার, এখানে ট্রেডিং ভিউ আছে, আরও অনেক 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 চার্ট ভিউ করতেছে, অন্য অন্য ব্রোকার আছে। হ্যাঁ, তো কি হচ্ছে, এই মেইন চার্টটাই এ শো করতেছে, আবার এই চার্টটাই এও শো করতেছে, এও শো করতেছে, একই চার্ট সবাই শো করতেছে। তো আমি তো প্লেস করছি হচ্ছে আমার ব্রোকার এক্সনেসে। এক্সনেস যদি এটাকে ঘুরাই দিতে চায় তাহলে ও মেইন জায়গা থেকে ঘুরাইতে হবে, তাহলে আবার সবার চার্ট ঘুরে যাবে, তো এটা তো সম্ভব না। কিন্তু ওটিসি মার্কেটের ক্ষেত্রে হয় কি, ওটিসি মার্কেট তো বন্ধ, মেইন মার্কেট সেদিন বন্ধ। যেদিন মেইন মার্কেট বন্ধ সেদিন করতেছি কি, একটা নিজস্ব চার্ট শো করতেছে, যে চার্টটা হচ্ছে কি, এই এক্সনেস তো করে না, বাইনারি বা যেগুলো হলো অপশন ট্রেডার তারা করে কি, নিজস্ব চার্ট শো করে। কেমন? মনে করেন কোটেক্সের চার্ট দেখতে একরকম, ওই আইকিউ অপশনের চার্ট দেখতে একরকম, পকেট অপশনের চার্ট দেখতে একরকম, এক্সপার্ট অপশনের চার্ট দেখতে একরকম, ডেরিপের চার্ট দেখতে একরকম, রয়্যালের চার্ট দেখতে আর একরকম, ঠিক আছে? তারপরে গ্রিনের চার্ট দেখতে আর এক রকম, তারপর পেপার স্টোনের চার্ট দেখতে আর রকম, যত ব্রোকার আছে এগুলার এক একটার চার্ট এক এক রকম। ওই ওটিসি মার্কেটে ঢুকে দেখবেন একজনের চার্টের সাথে আরেকজনের চার্টের মিল নেই। সো ওই সময়টাতেই কিন্তু স্ক্যামিংগুলো হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে রিয়েল মার্কেটে থাকতে হবে এবং রিয়েল মার্কেটে রেগুলেটেড ব্রোকার হতে হবে। রেগুলেটেড ব্রোকার ছাড়া সমস্যা হয়ে যাবে। এইবার রিয়েল মার্কেট রেগুলেটেড ব্রোকার তার বড় 2 নম্বরই করে। কেমনি 2 নম্বরই করে? সেটা হচ্ছে ক্যান্ডেল আপ ডাউন করে, ঠিক আছে? ক্যান্ডেল আপ ডাউন কেমন? মনে করেন যে এই একই চলতেছে, চলতে চলতে এই মনে করেন ট্রেডিং ভিউতে আমি দেখতেছি এই পাশে একটু ছোট একটা উইক হয়েছে, এবার একটা ছোট একটা উইক হয়েছে, আর এক্সনেসের মধ্যে দেখতেছি ক্যান্ডেলটা হয়ে গেছে ডোজি, ঠিক আছে? এরকমটা করে। এরকমটা ইচ্ছাকৃতভাবে করে না, এরকমটা করে কি, টাইমিং সেন্স, সার্ভার স্লো, এগুলোর কারণে হয়। যেমন আপনি যদি 2টা মনিটর ইউজ করে থাকেন আপনার ল্যাপটপে বা কম্পিউটারে, সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যদি মনিটরটা একটু কম দামি হয়
তাহলে দেখবেন একই চার্ট ওপেন করবেন ওইখানেও এইখানেও আপনার ল্যাপটপে সরাসরি ডিসপ্লেতে দ্রুত আপ ডাউন করতেছে, দ্রুত ফাস্ট দেখাচ্ছে, আর ডিসপ্লেতে এইখানে দেখানোর প্রায় মিলি সেকেন্ড পরে আপনার অন্য যে এক্সটার্নাল মনিটর আছে সেটাতে দেখাচ্ছে। ঠিক আছে, কারণটা হচ্ছে কি, যদি ওই মনিটরটা আবার ভিজিএ কেবল দিয়ে লাগানো থাকে তাহলে আরও স্লো হবে, যদি এইচডিএমআই দিয়ে লাগানো থাকে তাহলে একটু ফাস্ট হবে। আবার মনিটরটা যদি হায়ার কনফিগারের ভালো কোম্পানির হয়, যেমন এইচপির হয় বা ভালো কোম্পানির হয়, ডেলের হয়, সেক্ষেত্রে মনিটরগুলো ফাস্ট হয়। আবার চায়না মনিটরগুলো দেখবেন যে এরকম হয়। ঠিক আছে, কারণ সে এখান থেকে ইমেজটা জেনারেট করতে করতে এখানে স্লো করে ফেলে। আমি এমনটা করে দেখছি যে আমার স্টুডেন্ট বলতেছে যে স্যার আপনার এখানে আপনি যে চার্ট দেখাচ্ছেন আমার ওইখানে ওই ক্যান্ডেল অনেকক্ষণ পরে আসতেছে। সো তাহলে এখন কি করা যায়, এ বুক ব্রোকার, বি বুক ব্রোকার, সি বুক ব্রোকার নিয়ে একটু বিস্তারিত বুঝিয়ে দিলে ভালো হয়, ব্রোকারের ধরন নিয়ে। আচ্ছা, ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম, টপিকে ফিরে যাই। স্টুডেন্ট বলতেছে যে স্যার আমারটাতে একটু স্লো দেখাচ্ছে, আমার এখানে ক্যান্ডেল পরে আসতেছে, আপনারটাতে আগে আসতেছে। তো ও কি চালাচ্ছে, মোবাইল হটস্পট দিয়ে ল্যাপটপে ওয়াইফাই চালাচ্ছে। তো পাশাপাশি বসলাম যখন, তখন দেখতেছি যে এই ঘটনা, ওর নেটওয়ার্ক অনেক স্লো। তার কারণে তো এগুলোর ক্ষেত্রেও কিন্তু একটু ভেরি করে, তো এগুলো সামান্য ভেরি করে, ওগুলো নিয়ে ভয়ের তেমন কোনো কিছু নাই। তো যাই হোক, আমরা আলোচনা অনেকগুলো করলাম, সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন নিয়ে গতকালকে একটা কোশ্চেন ছিল, তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের একটা ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনকে বোঝার জন্য যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের জন্য হচ্ছে ইন্ডিকেটর সেট আপ। এখানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন খুব সহজেই মার্ক আপ করে দেখাবে এবং তার সাথে বাই অ্যান্ড সেল করে দিয়েছি। তো যেমন যদি আমরা খেয়াল করি যে এইখানেই সাপ্লাই জোন, আবার এইখানেই ডিমান্ড জোন। হ্যাঁ, আবার দেখেন যে এই যে এইখানে সাপ্লাই জোন, আবার এইখানেই ডিমান্ড জোন, আবার এই যে এইখানে আছে হলো সাপ্লাই জোন, আবার এই যে ডিমান্ড জোন। ঠিক আছে, তো একই সাথে দুইটা সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন যে দেখাচ্ছে, এর পিছনে কারণটা কি, এটা নিয়ে একটু কথা বলি আগে। এটা নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন। আমরা নর্মালি মার্কেটের ধরন বুঝি, তিন ধরনের মার্কেট হয়। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর হলো কি সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেট। তো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ, এটা আমি ক্লাস শেষে আপনাদের ড্রাইভে দিয়ে দিব, এখনই দিয়ে দিচ্ছি, পরে মনে থাকবে না। ফাইন কোড আসলো না, ওকে। তো আমরা তিন ধরনের মার্কেট জানি, এই তিন ধরনের মার্কেট যখন আমরা বুঝি, এই মার্কেট তিন ধরনের বুঝতে গেলে এখানে আবার আর একটা জিনিস উল্লেখযোগ্য হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে মার্কেটের টাইম ফ্রেম। মনে করেন আমি এখন 1 মিনিটের ক্যান্ডেল দেখতেছি। 1 মিনিটের ক্যান্ডেলে আমি বর্তমানে যে পরিমাণ ডিসপ্লেটাকে জুম করে রেখেছি, তাতে এইটাকে যদি আমি দেখি তাহলে আমি বলবো এটা ডাউন ট্রেন্ড, তাই না? আবার যদি আমি মার্কেটটাকে এই পজিশনে জুম করে দেখি, তাহলে আমি কি বলবো, এটা আপ ট্রেন্ড। যদি আমি এটাকে আরও জুম করে দেখি, তাহলে তো এটা ফুললি আপ ট্রেন্ড। আবার যদি তখন আমি এইটুক জায়গাকে দেখি, তাহলে দেখছি এটা ডাউন ট্রেন্ড।
তাহলে আমি কতটুকু পরিমাণ দেখব কোন টাইম ফ্রেমের জন্য, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। আমাকে বুঝে নিতে হবে যে আমি কি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতেছি, কি টাইম ফ্রেমে দেখব। যদি এরকমটা হয় যে আমি এই 1 থেকে 5 মিনিটের মধ্যে এরকম ছোট ছোট পজিশনে স্কাল্পিং করব, হ্যাঁ, তাহলে আমাকে দেখতে হবে এরকম 30 মিনিটের ডিসপ্লে, অর্থাৎ 30টা ক্যান্ডেলের অ্যানালাইসিস দেখতে হবে। তাহলে আমি সঠিক মার্কেটের ট্রেন্ডটা পাবো। যদি আমি দেখা যায় যে সুইং ট্রেড করি, ঠিক আছে, আমার একটা ট্রেড হয়তো বা 15 মিনিট বা 20 মিনিট থাকতে পারে, এইরকম টাইম আর কি। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে 45 মিনিট থেকে 1 ঘন্টা। যদি আরও বেশি টাইম ফ্রেমে আমার থাকে তাহলে আমাকে এভাবে জুম আউট করে আরও দেখতে হবে। এইবার হচ্ছে এটা হলো ডিসপ্লে দেখা। আর যে টাইম ফ্রেম বলতেছি আমরা ক্যান্ডেল টাইম ফ্রেম, সেই ক্যান্ডেল টাইম ফ্রেমের ক্ষেত্রে মনে করেন আপনি যদি 5 মিনিটের ক্যান্ডেলে অ্যানালাইসিস করেন, তো সেক্ষেত্রে যখন আপনি এইভাবে ছোটো ট্রেড করবেন তখন আপনি এইভাবে 30টা ক্যান্ডেল দেখবেন। আর একটু বেশি লং টাইম দেখতে চাইলে আপনি 30 মিনিট 45 মিনিট থেকে 1 ঘন্টা দেখবেন। অর্থাৎ ক্যান্ডেল যে টাইম ফ্রেমেই হোক না কেন, ডিসপ্লেটাকে মার্কেটের স্ট্রাকচার বোঝার জন্য মিনিমাম ওইভাবে দেখতে হবে। এইবার আমরা জানি যে মার্কেট হচ্ছে তিনটা, একটা হচ্ছে এই ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে সাইডওয়েজ, আর একটা হলো আপ ট্রেন্ড। এই তিনটার আবার 3 ধরনের ব্যাখ্যা আছে, সেটা হলো অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন আর হলো ডিস্ট্রিবিউশন। তো অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে অ্যাকুমুলেশনে কী ঘটে, ম্যানিপুলেশনে কী ঘটে এবং ডিস্ট্রিবিউশনে কী ঘটে। আমরা যে মার্কেটটা দেখতে পাচ্ছি, সর্বপ্রথম সেল সাইড লিকুইডিটি, এটাকে বলছি আমরা কি, অ্যাকুমুলেশন। তারপরে হচ্ছে ম্যানিপুলেশন, তারপরে ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আমরা যদি এমনিতেই ড্র করে দেখার চেষ্টা করি তাহলে দেখব যে এইরকম হায়ার হাই যে এই যে হায়ার হাই করে যাচ্ছে, এটা অ্যাকুমুলেশন। এই যে লোয়ার লো করে আসতেছে, এটা ডিস্ট্রিবিউশন। এই যে হায়ার লো কোনো কিছুই নেই, সাইডওয়েজ যাচ্ছে, এটা হচ্ছে ম্যানিপুলেশন। ঠিক আছে, রিয়েল মার্কেটে দেখি আমরা। রিয়েল মার্কেটে যদি আমরা দেখার চেষ্টা করি, যেমন আমরা যদি প্রথমত একটু শর্ট মার্কেটে ছোটো করে দেখার চেষ্টা করি, বিটিসির ক্যান্ডেলগুলো অ্যাকুমুলেট হয় না। আমরা এক্সইউ ইউএসডিতে যাচ্ছি, গোল্ড। তো যাই হোক, এই মার্কেট দেখতে পাচ্ছি আমরা। এখন যদি আমরা এরকম করে দেখি যে এই ফুল টাইম ফ্রেমটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো যে কোথায় কি হচ্ছে। তাহলে আমরা দেখব এখানে এসে যে অ্যাকুমুলেশন কোনটা, এটা হচ্ছে ম্যানিপুলেশন, সাইডওয়েজ যাচ্ছে। এটা হচ্ছে অ্যাকুমুলেশন, আবার যদি আমরা দেখি এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, তারপরে আবার ম্যানিপুলেশন হচ্ছে। এই ম্যানিপুলেশন হওয়ার পরে আবার কি হবে, ডিস্ট্রিবিউশন হবে। ডিস্ট্রিবিউশন হওয়ার পরে আবার কি হবে, অ্যাকুমুলেশন হবে। এইভাবে একটার পর একটা স্টেপ আসতে থাকবে। এবার যদি এই টাইম ফ্রেমটাকে আমরা জুম করার চেষ্টা করি, যে এই ম্যানিপুলেশনটাকেই যদি আমরা জুম করে দেখার চেষ্টা করি শর্ট টাইম ফ্রেমে, তাহলে এই শর্ট টাইম ফ্রেমের মধ্যেই আবার দেখতে পাবো আমরা যে এটা হচ্ছে অ্যাকুমুলেশন, এটা হলো ডিস্ট্রিবিউশন, এটা হলো ম্যানিপুলেশন। আবার পুনরায় এসে এখানে অ্যাকুমুলেশন শুরু হয়েছে। অ্যাকুমুলেশন হচ্ছে অর্ডার সংগ্রহ করে, ম্যানিপুলেশন হচ্ছে অর্ডারটাকে ধরে রাখে, ওই সময়টাতে 2 নম্বরই করে, আর ডিস্ট্রিবিউশন হচ্ছে বিতরণ করে। এইভাবে মার্কেট একটার পর একটা রেঞ্জে চলতে থাকে। অ্যাকুমুলেশন এরিয়াগুলোতে কি হয়, ইনস্টিটিউশনাল ট্রেডগুলো হয়। ইনস্টিটিউশনাল ট্রেড বলতে বড় বড় যে ব্যাংক, বিমা ব্যবসায়ীরা ট্রেড করে। ডিস্ট্রিবিউশনগুলোতে কি হয়, বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডগুলো সেল হয়। আর ম্যানিপুলেশনগুলোতে কি হয়, ম্যানিপুলেশনগুলোতে বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডার থাকে না, তখন খুচরা রিটেল ট্রেডার থাকে। এই জন্য মার্কেটের কোনো ট্রেন্ড থাকে না, মার্কেট কি হয়, একটা নির্দিষ্ট গতিতে সাইডওয়েজ চলতে থাকে। আর অধিকাংশ ক্ষেত্রে ছোট ছোট ট্রেডাররা এই অ্যাকুমুলেশনের
ম্যানিপুলেশনের জায়গাগুলোতে ধরা খায়। এই জন্য সবাই বলে যে ট্রেন্ড ইজ ফ্রেন্ড, অর্থাৎ যখন বড় বড় ট্রেডাররা ট্রেড করে মার্কেট একদিকে নিয়ে যাচ্ছে, তার সাথে এক সাইডে যাওয়াটাই বেস্ট। আচ্ছা, তো অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন ম্যাটারটা আমরা বুঝে গেলাম। তো অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশনটা বোঝার পরে আচ্ছা, এটা রিয়েল মার্কেটেই দেখালাম, এগুলো আর বলার দরকার নেই। অ্যাকুমুলেশন জোন এইটা, তাই না? অ্যাকুমুলেশন জোনে ইনস্টিটিউশনাল ট্রেডার থাকে। ইনস্টিটিউশনাল ট্রেডার যে থাকে, এটা আমরা কিভাবে বাইর করব? এটা ইনস্টিটিউশনাল ট্রেডার কোথায় থাকে? যেখানে আমাদের অর্ডার ব্লক থাকে। আর অর্ডার ব্লক কোন জায়গায় হয়? যেখানে আমাদের সাপ্লাই জোন বা ডিমান্ড জোন থাকে। তো সাপ্লাই জোন আর ডিমান্ড জোন কি? সাপ্লাই জোন হচ্ছে চাহিদা, আর ডিমান্ড হচ্ছে কি? বিতরণ। সরি, ডিমান্ড হচ্ছে বিতরণ, আর সাপ্লাই হচ্ছে ডিমান্ড হচ্ছে চাহিদা, আর সাপ্লাই হচ্ছে বিতরণ। তো তাহলে আমাদের যখন কিনা ট্রেডগুলো বাই হয়, তখন হচ্ছে আমাদের ওইটা কি? সাপ্লাই। আর যখন ডিমান্ড, আর যখন আমাদের ট্রেডগুলো সেল হয়, তখন ওইটা হচ্ছে আমাদের সাপ্লাই। তো উল্টা ঘটনা, এইখানে যদি এখন একটা অ্যাকুমুলেশন জোন থাকে, এবং অ্যাকুমুলেশন জোন যদি এখানে থাকে, তাহলে এখানে কি থাকবে? একটা জোন থাকবে, এবং জোনের সাথে এখানে কি থাকবে? ইনস্টিটিউশনাল ট্রেডার থাকবে। ইনস্টিটিউশনাল ট্রেডার যদি থাকে, তাহলে এখানে কি থাকবে? অর্ডার ব্লক থাকবে। তো আমাদের এখানে দেখতে হবে যে অর্ডার ব্লক আছে কিনা। তো অর্ডার ব্লক কোন জায়গায় আছে, আমরা যদি এটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানটাতে ছোট্ট একটা অর্ডার ব্লক আছে, ছোট্ট ক্যান্ডেলটাতে অর্ডার ব্লক আছে। এই হলো অর্ডার ব্লক ক্যান্ডেল, আর এই হচ্ছে আমাদের ভ্যালিডেশন ক্যান্ডেল। তাহলে এখানে আমাদের কি আছে? এখানে আমাদের জোন আছে, তার সাথে আবার অর্ডার ব্লক আছে, এবং এখান থেকে মার্কেট কি হচ্ছে? যে অ্যাকুমুলেশন হচ্ছে। প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসছে, কথা শোনা যাচ্ছে না। আমি তারপরও কন্টিনিউ করতেছি। তো আমরা খেয়াল করি, আমরা নতুন একটা ইন্ডিকেটর সেট আপ করলাম। আমি কিন্তু প্র্যাকটিক্যাল ম্যানুয়াল জিনিসগুলো দেখাচ্ছি, তার সাথে ওইটার উপরে আবার ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি, যে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো তাই বলে শুধু ইন্ডিকেটরের উপরে নির্ভরশীল হবেন না, ইন্ডিকেটর হচ্ছে জাস্ট শেখার জন্য শিখে নেবেন, ঠিক আছে? তো গতকালকে আমরা কি করেছিলাম? গতকালকে আমরা প্যাটার্ন নিয়ে ট্রেড করেছিলাম, এবং এই প্যাটার্নের উপরে বেস করার পরে প্যাটার্নের উপরে বেস করে আমরা ট্রেড এন্ট্রি টেন্ট্রি সব নেওয়া দেখেছিলাম এবং শিখেছিলাম। আজকে আমরা সেই প্যাটার্নটাকে অটোমেশনে নিয়ে আসব। অটোমেশনে নিয়ে আসলে আমাদের যেটা সুবিধা হবে, সেটা হচ্ছে এখানে আমাদেরকে অটোমেটিক্যালি ক্যান্ডেল দেখাবে, এবং সেইটার উপরে বেস করে আমরা ট্রেড করতে পারবো, ঠিক আছে? তো এটা যে কোনো টাইম ফ্রেমে ব্যবহার করা যাবে, 15 মিনিট বলেন বা 1 ঘন্টা বলেন, 45 মিনিট করেন, যে কোনো টাইম ফ্রেমে এটাকে ব্যবহার করা যাবে। যে টাইম ফ্রেমে আপনি সিলেক্ট করে দিবেন, ওই টাইম ফ্রেমেই দেখাবে। বেস্ট হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে ব্যবহার করা। 5 মিনিট টাইম ফ্রেমে খুব ভালো দেখাবে। আর এখানে কিছু সেটিং আছে, লেন্থ 5 ঠিক আছে,
থিম ডার্ক বা লাইট আপনি যেটা ইউজ করেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বর্তমানে লাইট ইউজ করতেছি, ডার্ক করে দিই। আর জিগজগের ক্ষেত্রে লাইন 5, লাইন 2, লাইন 4, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। অ্যাঙ্গেল ডিফারেন্স আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, না চাইলে দরকার নাই। জিগজ্যাগ শো করলে এমনিতেই অনেকগুলো লাইন টাইন আছে, এগুলো শো করলে আরও ভেজাল, দরকার নাই। আর যা কালার আছে এগুলো এভাবেই থাকুক, এগুলো এভাবেই থাকুক, এগুলো চেঞ্জ করার দরকার নেই। স্টাইলের ক্ষেত্রে হ্যাঁ যেভাবে আছে এইভাবেই থাকুক, ভিজিবিলিটি যেগুলো আছে এভাবেই থাকুক। তো এখানে কি আমাদের প্যাটার্ন শো করতেছে, প্যাটার্ন শো করতেছে অটোমেটিক। আমরা যেমন প্যাটার্নটা খুঁজতে হচ্ছিল, আর এখন আমাদের প্যাটার্নটা খুঁজতে হবে না, আমরা এখানে সরাসরি পেয়ে যাচ্ছি। যেমন আমরা পাইছি কি এখানে হেড অ্যান্ড শোল্ডার পাইছি। হেড অ্যান্ড শোল্ডারটা কোন জায়গায়, এই যে লেফট শোল্ডার, লাল কালি এখানে আছে, এই লাল কালি দিয়ে দাগাইলে দেখা যাবে না। আমি কি কালার কালি ইউজ করি, তাহলে এইটা ইউজ করি। এই যে আমাদের লেফট শোল্ডার, এই যে আমাদের রাইট শোল্ডার, এই যে আমাদের হেড, ঠিক আছে, এই হচ্ছে আমাদের হেড। আর তাইলে আমাদের নেকলাইন কোনটা, নেকলাইন হচ্ছে আমাদের এই যে এইটা, এই যে গ্রিন কালার, মানে এইটা হচ্ছে কি আমাদের এন্ট্রি পয়েন্ট, এই গ্রিন কালারটা, ঠিক আছে, ক্লিয়ার। এই এন্ট্রিটা আমাদের এখান থেকে শুরু করলেও সমস্যা নেই, মার্ক করে দেখাই দিচ্ছে, ঠিক আছে। আবার তারপরে এই দেখেন ডাবল বটমের যে প্যাটার্ন সেটা চলে আসছে, ঠিক আছে, ডাবল বটম। আমরা যদি এই দিকে আসি তাহলে দেখব যে এই যে ডাবল টপ, ঠিক আছে, এই যে ওয়েজেস প্যাটার্ন, এই যে ডাবল বটম প্যাটার্ন, ঠিক আছে, এই যে ইনসার্ট বার প্যাটার্ন দরকার নাই, মর্নিং স্টার দরকার নাই, এই যে রাইট শোল্ডার, এই যে হেড অ্যান্ড শোল্ডার, এই যে ডাবল টপ, শুধুমাত্র ইম্পর্টেন্টগুলোকে আপনারা মূল্যায়ন করবেন, ওয়েজেস টোয়েজেসগুলো আপাতত দরকার নেই। আর যদি শিখে ফেলতে পারেন তাহলে তো সমস্যা নেই। এই যে ওয়েজেস, ঠিক আছে, এই যে ইনসাইড বার, পিন বার। তো এখানে তো রেডি মার্কেটে দেখাচ্ছেই আপনাদেরকে এটা ইউজ করার জন্য, আপনারা যেহেতু ম্যানুয়ালি বের করতেই পারেন, তো সেক্ষেত্রে এটা এইভাবে যদি রান করে রাখেন তাহলে অটোমেটিক্যালি আপনাদেরকে দেখাবে, দেখাইলে আপনি ম্যানুয়ালি আবার এটাকে জাস্টিফাই করে এটা দিয়ে ট্রেড করতে পারবেন খুব সহজেই। বাট যাদের ডিসপ্লে ছোটো, এখন যেমন আমি সরাসরি ল্যাপটপের ডিসপ্লে থেকে ইউজ করতেছি, তো যার কারণে আমার এখানেও কিন্তু হিজিবিজি দেখাচ্ছে। যখন ডিসপ্লেটা বড় হবে তখন কিন্তু ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার দেখাবে। যেমন এই যে এখন কিন্তু বড় দেখাচ্ছে না, একটু বড় করার কারণে যখন আমি নিজে ট্রেড করি তখন তো বড় মনিটরে ট্রেড করি, সেক্ষেত্রে তখন এই জিনিসগুলো এরকম হিজিবিজি দেখায় না, তখন আরও সুন্দর দেখাবে। সেটআপটা হচ্ছে এইটা 5 মিনিট টু 1 আওয়ার, এখানে কিন্তু ব্র্যাকেটে আমি লিখেই রাখছি 5 মিনিট বেস্ট, 5 মিনিট থেকে উপরে এইসব টাইম ফ্রেমে ট্রেড করা বেস্ট হবে। সো গতকালকে ক্লাসের উপরে হোমওয়ার্ক করছে তো মাত্র কয়েকজন, সৌরভ হোসাইন, তারপরে হচ্ছে ঘোষ, ওমর ফারুক, আলো সবুজ বাসাক, এই তিনজন। বাকি সবাই জিনিসগুলো করেন। আর সবার কাছ থেকে আমি একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে যে এ পর্যন্ত এই যে কয়টা ক্লাস আমাদের হলো, এই কয়টা ক্লাসের উপরে সবার কাছ থেকে টোটাল রিভিউ চাই, যে আমি এই টোটাল 9টা ক্লাস করলাম, এই 9টা ক্লাস থেকে এই জিনিসগুলো শিখতে পেরেছি, আর এই জিনিসগুলো কয়টা আমি বুঝতে পারিনি। জাস্ট একটা মেসেজের মধ্যে লিখবেন যে 9টা ক্লাসের উপরে আমি এই পয়েন্টগুলো শিখতে পেরেছি, এবং আমার বর্তমানে ট্রেডিংয়ের অবস্থা এই, আমি ট্রেড করতেছি রিয়েলে অথবা ডেমোতে, আমি এইভাবে এন্ট্রি নিতে পারতেছি বা এইভাবে এন্ট্রি নিতে পারতেছি না, আমার বুঝতে এটা প্রবলেম হয়েছে, আর আমি এই জিনিসটা জানতে চাই। এক হলো আমার বর্তমান অবস্থা, আমি রিয়েল ট্রেড করতেছি না, 2, 3 নাম্বার হলো আমার সমস্যা, বুঝতে সমস্যা, আর আমি জানতে চাই 4 নাম্বার। এভাবে একটা মেসেজে সব কিছু লিখবেন, কারণ সবাই যেহেতু এখানে মেসেজ করবে, তো ভেঙে ভেঙে মেসেজ করলে দেখা যাবে না। আর একবারে ফুল মেসেজ করবেন, এই যে আমি যেমন একবারে বড় বড় মেসেজ দিই না, একটা মেসেজের মধ্যে সব ইনফরমেশন এরকম দিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কার বর্তমানে কী পরিস্থিতি। কারণ অলরেডি যেহেতু আমাদের 9টা ক্লাস হয়ে গেছে, আর বাকি আছে কয়টা, 6টা ক্লাস।
তো সেক্ষেত্রে প্রবলেমগুলো তো সলভ করতে হবে, নতুন আরও অনেক জিনিস শেখার বাকি আছে, এগুলোর উপরে প্রবলেম সলভ করে তারপরে আমরা আবার নতুন জিনিসে যাব। ঠিক আছে? তো এগুলোর উপরে প্রবলেম সলভ না করে ডে বাই ডে নতুন জিনিসে গেলে যেটা হবে, যে পিছনে পড়ে আসে সে পিছনেই পড়ে থাকবে। আর একটা কথা সেটা হচ্ছে যে গ্রুপে 13 জন মেম্বারের মধ্যে ক্লাসে উপস্থিত তো 4-5 জন, দেখা যায় যে হোমওয়ার্কে 3-4 জন। তো বাকি যারা আছে ওরা আদৌ আসলে কোর্স ভিডিওগুলো দেখতেছে কি না, অথবা আদৌ প্র্যাকটিস করতেছে কি না, নাকি কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তো একটু হাই হ্যালো দিতে হবে। যদি এমনটা হয় যে কেউ বাকিরা কন্টিনিউ করতেছে না, তাহলে যেটা হবে যে তাদেরকে তো গ্রুপে রাখার প্রয়োজন নেই। আর অনেকেরই কোর্স ফি বকেয়া আছে, আপনারা বকেয়া ফিগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আস্তে আস্তে। আর যেটা হলো যে গত ব্যাচগুলোতে যেটা হইতো যে এরকম অনেকগুলো স্টুডেন্ট থাকতো, 20-30 জন থাকতো, তো ওই শেষে যায় 3-4 জন ক্লাস করতো আর অনেকেই বলতো স্যার ক্লাস ভিডিও দেখি, ক্লাস ভিডিও দেখি। কিন্তু যখন দেখা যায় যে অনেকেই সামান্য কিছু পে করেও জয়েন করে, আমি নিষেধ করি না যে ঠিক আছে প্রবলেম স্টুডেন্ট মানুষ পরে দিও, কিন্তু পরে দেখা যায় যে সে আমার ভিডিও ডাউনলোড করে নেয় ঠিকই, আমার সব ইন্ডিকেটর সেট আপ নিয়ে নেয় ঠিকই, কিন্তু সে ক্লাসেও আসে না, আমার সাথে কথাও বলে না, কিন্তু সে ওখান থেকে ডাউনলোড করে নেয়। তো এবারের ডিসিশন যেটা নিয়েছি যে এরপরে থেকে যারা অ্যাক্টিভ না অ্যাকচুয়ালি, আর সারা শব্দও নেই, তাকে তো আসলে বেকার তার ঘরে এগুলো দিয়ে আসার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে যারা অ্যাক্টিভ শুধুমাত্র তাদের মেইলে মেইলে আমি পরবর্তী ইন্ডিকেটরগুলো দিব। আর যারা অ্যাক্টিভ না, ওই গুগল ড্রাইভে আর ইন্ডিকেটরগুলো দিব না, কারণ এগুলো হচ্ছে তাহলে জাস্ট ভূতকে দেওয়া হবে। ঠিক আছে? সো আপনারা যারা অ্যাক্টিভ আছেন অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ থাকেন, ভালো কিছু হবে। আর প্রবলেমগুলো শেয়ার করেন, আপনার প্রবলেমগুলো তো আমি আসলে বুঝতে পারতেছি না যে আপনি কি প্রবলেমে আছেন। যদি গ্রুপে শেয়ার করতে প্রবলেম মনে হয় যে আমি একজন সিনিয়র পার্সন, আমার শেয়ার করতে কেমন লাগতেছে, সবাই কি ভাববে যে ও পারতেছে আমি পারতেছি না, তাহলে আমার সাথে পার্সোনালি শেয়ার করেন, পার্সোনালি এসএমএস করেন, কারণ অ্যাজ এ টিচার স্টুডেন্ট আমি আপনার প্রবলেম সলভ করার জন্যই। যদি আপনার প্রবলেম সলভ করে দিতে না পারি, তাহলে কি এটা আমার ব্যর্থতা? সো আমি প্রবলেমগুলো চাচ্ছি, আপনারা প্রবলেমগুলো আমাকে পাঠান। দরকার হলে যদি এমনটা হয় যে এই প্রবলেম সলভিং যে যে কয়টা প্রবলেম আছে, যদি এমনও প্রবলেম থাকে যে একজনের এমন প্রবলেম যে এই প্রবলেমটা গ্রুপে সলভ করা যাচ্ছে না, তো তাকে নিয়ে 1-to-1 15 মিনিট একটা ক্লাস করলাম, সমস্যা কি? সমস্যা নেই তো। তো আজকে এই পর্যন্তই, যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচুর সাউন্ড হচ্ছে। আবার আগামী ক্লাসে দেখা হবে। আজকে হচ্ছে রবিবার, সোমবার বন্ধ থাকবে, আবার মঙ্গলবার ক্লাস হবে। ওকে, বেস্ট অফ লাক।